নমস্কার, আমি রোহন। আপনারা আছেন স্পোর্টস লেক চ্যানেলে। দেখতেই পাচ্ছেন আমাদের সঙ্গে আছেন বাপ্পাদা, মোহনবাগানের এনসাইক্লোপিডিয়া। বাপ্পাদা, আপনাকে দেখতে পাচ্ছি গলায় মোহনবাগানের স্কার্ফ, মাথায় মোহনবাগানের টুপি পরে চলে এসেছেন। আর ঠিক একদিন মাঝে একটা দিন সময়, তারপরে মোহনবাগান হাতে পাবে লিগ শিল্ড, অফিসিয়ালি হাতে পাবে লিগ শিল্ড। এই অনুভূতিটা কেমন? অনুভূতি কেমন? মোহনবাগান লিগ শিল্ড পেলে বা মোহনবাগান জিতলে, মোহনবাগান ইস্ট বেঙ্গলকে হারালে তার অনুভূতি আর কীরম হয়? জীবনের অত ভালো অনুভূতি আর কোনোটাই হয় না। এই মোহনবাগানের জয় দেখলে যা হয়, শত সমস্যাও যদি মানুষের জীবনে থাকে, মোহনবাগানের জয়ের পরে মনে হয় কোনো সমস্যাই কোনো সমস্যা নয় সেদিন। এইটাই অনুভূতি। আচ্ছা, আপনি হয়তো জানেন, তাও একটু বলে রাখছি। জাতীয় লিগ থেকে আজ পর্যন্ত দেশের প্রথম পর্যায়ের লিগে 29টি মরশুমে মোহনবাগানের মোট সংগ্রহ 927 পয়েন্ট, অর্থাৎ তার 3টি পয়েন্ট পেলে 27 না, 997, 97 পয়েন্ট। 997 পয়েন্ট, অর্থাৎ এফসি গোয়াকে হারিয়ে দিলে মোহনবাগান 1000 পয়েন্ট করবে। এটা একটা ইন্ডিয়ান ক্লাবের রেকর্ড যদি হয়। তো আপনার কি মনে হয় এই ফিটটা মোহনবাগান অ্যাচিভ করবে সেদিন? সময়ের অপেক্ষা, শুধুমাত্র সময়ের অপেক্ষা। মানে এটাও অ্যাচিভ করবে? হ্যাঁ, 100%। আচ্ছা বাপ্পাদা, 1977 সালে মোহনবাগান ত্রিমুকুট জয় করেছিল, তখন আপনার কত বয়স ছিল? আজকে আমার বয়স 61+। 77 সাল মানে 23 বছর, আর এদিকে 25 বছর, 48 বছর আগে। তখন আমার 13 বছর, 13+। তখন অধিনায়ক বোধহয় ছিলেন সুব্রত। সুব্রত ভট্টাচার্য, বাবলু ভট্টাচার্য ছিল। টিম বলে দেবো? একটু বলুন। হ্যাঁ, বলুন। গোলে বিশ্বজিৎ দাস প্রথম দফায়, তারপর শিবাজী ব্যানার্জি। ডিফেন্স লাইনে দিলীপ সরকার, দিলীপ পালিত, কন্টন দত্ত, সুব্রত ভট্টাচার্য, প্রদীপ চৌধুরী, গৌতম সরকার, প্রসূন ব্যানার্জি। ডিফেন্সে আরেকজনের কথা বলতে ভুলে গেছি, সুধীর কর্মকার, শাম থাপা, মোহাম্মদ হাবিব, আকবর, সুভাষ ভৌমিক, বিদেশ বোস, মানস ভট্টাচার্য। বাহ। আচ্ছা, যদি ধরুন এই ম্যাচটার তো অফিসিয়ালি সেভাবে গুরুত্ব নেই, এফসি গোয়া ম্যাচটা যেমন মুম্বাই ম্যাচও ছিল না, তবুও কি মোহনবাগান সেদিন জিতে শেষ করবে বলেই আপনার ধারণা? আমার ব্যক্তিগত ধারণা, মোহনবাগান আপ্রাণ চেষ্টা করবে এদিকে গোয়াকে পরাজয়ের জবাব দিতে। আচ্ছা, মানে ফার্স্ট লেগে যেটা হেরে গিয়েছিল। যেটা 2-1 হেরেছিল, তার জবাব দেওয়ার জন্য মোহনবাগান আপ্রাণ চেষ্টা করবে, এটা আমার ধারণা। আচ্ছা, যা খবর তাতে হয়তো আগামী মরশুমে মোহনবাগান গ্রেগ স্টুয়ার্টকে রিটার্ন করবে না। তো আপনার মতামত কি, ওকে কি একটু দেখা উচিত ছিল? দেখুন, আমি তো নন টেকনিক্যাল লোক, তবে এটা বলতে পারি গ্রেগ স্টুয়ার্ট একজন গ্রেট প্লেয়ার। তবে ইদানিং একটু শেকি হয়ে গেছে। ওর একটা হাঁটুতে আঘাত হলো, তারপর থেকে একটু শেকি হয়ে গেছে, পুরো 90 মিনিট খেলার জায়গায় আসতে পারছে না। আর বয়সটাও একটু বেড়েছে মনে হচ্ছে। কিন্তু প্লেয়ার হিসেবে হি ইজ এ গ্রেট প্লেয়ার, ইজ এ গ্রেট ফুটবলার। তবে দুটো জিনিস আমি বলতে পারি, গ্রেগ স্টুয়ার্টকে আয়দার একটু নার্সিং করা উচিত, আর তা যদি না হয়, যদি যারা থিঙ্ক ট্যাঙ্ক আছে তারা যদি ছেড়ে দেন, তাহলে ওই জায়গায় ওর সমকক্ষ কোনো প্লেয়ারকে নেওয়া উচিত বলে আমি বিশ্বাস করি। একটা প্লেয়ার আমার চোখে ভীষণভাবে পড়েছে চেন্নাইয়ের হাতে, কোনার শিল্ড। অসাধারণ খেলোয়াড়। গ্রেগ স্টুয়ার্টকে যদি মোহনবাগান ছেড়ে দেয়, যদি অন্য জায়গা থেকে কোনো আন্তর্জাতিক মানের ফুটবলারকে না নিয়ে আসে, যদি এই দেখা ফুটবলারদের ভেতর নিতে হয়, তাহলে চোখ বন্ধ করে কোনার শিল্ডকে মোহনবাগানে সাইন করানো উচিত, আমি মনে করি এটা। আচ্ছা, সুপার কাপের দিন ঘোষণা হয়ে গিয়েছে অফিসিয়ালি, ভুবনেশ্বরেই হবে 18ই এপ্রিল থেকে 27শে এপ্রিল। ভুল, 27 এপ্রিল নয়, আমার কাছে শেষ যা খবর আছে 5ই মে সুপার কাপের ফাইনাল। যাই হোক, এটা এখনো দেখা যাক, সেটা পরে আমার বিচার্য কাছে হবে। যেটুকু খবর। মোহনবাগান দল কি অতিরিক্ত আত্মতুষ্টিতে ভুগতে পারে এই টুর্নামেন্টে? দেখুন, আত্মতুষ্টিতে ভুগতে পারে কি ভুগতে পারে না সেটা ভুল কথা, সেটা আমি এত মানি না। কারণ আইএসএল লিগ শিল্ড মোহনবাগান জিতবার পর আমার বিরাট বিশ্বাস যে মোহনবাগান আইএসএলের ট্রফিটাও জিতবে এবং তারপর সুপার কাপও জিতবে বলে আমি বিশ্বাস করি। আত্মতুষ্টি আসতে পারে, তবে আত্মতুষ্টি থাকলে সেটা কাটানোরও রাস্তা আছে। কাউকে যদি ভূতে ধরে তাহলে ওঝাও তো আছে, তেমনি কোচ মলিনাও আছে, তার দায়িত্ব হচ্ছে আত্মতুষ্টি এলে সেটা শরীর থেকে নামিয়ে দেওয়া। আপনি রাইটলি বলেছেন। যেমন মলিনার আজকেই একটা সোশ্যাল মিডিয়া ইন্টারভিউ এসছে, তাতে উনি বলেছেন উনি ভুলে গেছেন যে উনি লিগ শিল্ড চ্যাম্পিয়ন, এবং দলের প্লেয়ারদেরও বলে দিয়েছেন তোমরা ভুলে যাও তোমরা কি অ্যাচিভ করেছো। টার্গেট আইএসএল কাপ এবং সুপার কাপ। তো এই মোটিভেশনে তিনি প্লেয়ারদের ড্রেসিং রুমে অ্যাটমসফিয়ারটা কতটা ঠিক রাখতে পারবেন বলে আপনার ধারণা? ইজ এ গ্রেট কোচ, মাথা ঠান্ডা মানুষ, নিশ্চয়ই চেষ্টা করবেন।
চেষ্টা করবেন। এখন চেষ্টা করলে যে 100 সফল হতে সবসময় তো মানুষ পারে না, তবে তিনি চেষ্টা করবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আচ্ছা, একটা ফাইনাল কোশ্চেন করছি, মন থেকে বলবেন। প্রচুর মোহনবাগান সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় বলছেন যে সঞ্জীব গোয়েঙ্কার একটা মূর্তি বসানো উচিত, মোহনবাগান ক্লাবেই হোক বা মোহনবাগান সাপোর্টার অন্য কোথাও মনে করলেও হোক। আগে ধরুন টুটু বসু যেমন ছিলেন, বা তারও আগে যারা ক্লাবের দায়িত্ব নিয়েছেন, আপনি কি সহমত সঞ্জীব গোয়েঙ্কার অবদানের জন্য এটা? অবদান নিশ্চয়ই আছে। আমি আসছি, একটু পুরোনো দিনে চলে যাই। দেখুন, মূর্তি কাদের বসে? মূর্তি বসে এক একজন মানুষ যারা লিজেন্ড, যেমন বিধানবাবু, তার আগে নেতাজি সুভাষ বোস, পরবর্তীকালে ফুটবল জগতে যদি দেখেন তাহলে ময়দানে গোষ্ঠপাল। আমি এদের সঙ্গে সঞ্জীব গোয়েঙ্কার তুলনা এই জায়গাটা করা যায় না। তবে সঞ্জীব গোয়েঙ্কা যেভাবে ইনভেস্ট করছে মোহনবাগানকে, তার অবদান অনস্বীকার্য। এবং মোহনবাগানের সমর্থক সদস্য যে যেখানে আছে সারা পৃথিবী জুড়ে, তাদের সঞ্জীব গোয়েঙ্কার কাছে নিশ্চিতভাবে কৃতজ্ঞ থাকা উচিত। তবে কৃতজ্ঞ থাকলে টাকা ঢেলেছে বলেই যে তার মূর্তি স্থাপনের মতো জায়গায় উনি চলে এসছেন, এটা আমি বিশ্বাস করি না। কারণ একটু অতীতে যদি আপনি চলে যান তাহলে দেখবেন 1975 সালে যখন সেই গ্লানি আমাদের গ্রাস করেছিল, 1970 থেকে 75 আমরা কলকাতা মাঠে ইস্টবেঙ্গলকে হারাতে পারছিলাম না। একমাত্র 1972 সালের আইএফএ শিল্ডের ফাইনাল মোহনবাগান মাঠে খেলা হয়েছিল। সুকল্যাণ ঘোষ দস্তিদার মাঝমাঠ থেকে একটা পাঞ্চ করে গোল করেছিল, কিন্তু সেদিন খুব বৃষ্টি হয়েছিল। একটা সময় ছিল, খেলার অবস্থা ছিল কি ছিল না সেটা অন্য কথা, কিন্তু ইস্টবেঙ্গলের দলনায়ক অশোকলাল ব্যানার্জি বলটা হাতে করে নিয়ে মাঠ থেকে চলে গেল, খেলাটা অ্যাবান্ডন হয়ে গেছিল। এছাড়া কোনো ম্যাচ আমরা ইস্টবেঙ্গলকে অন্তত কলকাতা মাঠে পরাজিত করতে পারিনি। 75 সালে 30শে সেপ্টেম্বর, ঠিক দুর্গাপুজোর বোধহয় 2-3 দিন আগে, আমরা গুনে গুনে ইস্টবেঙ্গলের কাছে 5 গোল খেয়েছিলাম। সেই গ্লানি আমাদের ছিল। আজকে উমাকান্ত পালোদি নেই, পুরনো কথা কেন বলছি। উমাকান্ত পালোদি পরের দিন সকালবেলা আনন্দবাজারে একটা বিরাট খবর করলো, মোহনবাগানকে গুনে গুনে 5 গোল দিল ইস্টবেঙ্গল, একটা বক্স খবর করলো, আত্মহত্যা করলেন উমাকান্ত পালোদি। আজকে 50 বছর পরে জানি না উমাকান্ত কোথায় আছে। এই দিনটা সে দেখে যেতে পারল না, কিন্তু সেই দিন সেই অন্ধকারের জমানা থেকে 1976 সালে যিনি মোহনবাগানকে আলোর দিশা দেখিয়েছিলেন, একজন ফুটবল সেক্রেটারি, ক্রীড়া প্রশাসক হিসেবে তিনি হলেন প্রয়াত চন্দ্রমাধব রায়। যদি মূর্তি স্থাপন করতে হয়, আমার অভিজ্ঞতা থেকে বলবো আগে রায়দার মূর্তি স্থাপন করা উচিত। তারপর আরও অনেক লিজেন্ড এসছেন। টুটুদা কী দোষ করেছেন? কী দোষ করেছেন? 80 দশকের একটা শেষার্ধে ইস্টবেঙ্গল আমাদের ঘরে বাইরে মারছে, ঘরের ভেতরে দলবদলে হারাচ্ছে, মাঠে নেমে হারাচ্ছে। 1990 সালের পর থেকে ঠিক সেইভাবেই আলোর দিশা দেখিয়েছিলেন যিনি, তার নাম টুটু বোস। তাহলে কি তার মূর্তিও স্থাপন করতে হয়? তাহলে তো অনেকের মূর্তি স্থাপন করতে হয়। আমি মূর্তি স্থাপনের পক্ষপাতী নই, তবে যেসব মানুষদের কথা আমি বললাম, এবং শেষ আপনি যে প্রশ্ন করেছিলেন যেখান থেকে এত কথা উঠল, সঞ্জীব গোয়েঙ্কা, নিশ্চয়ই সমস্ত মোহনবাগান জনতা তার কাছে কৃতজ্ঞ, এবং আমি ব্যক্তিগতভাবে ওনাকে আবার আমার মোহনবাগানের সদস্য সমর্থক সকলের তরফ থেকে তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি যেভাবে আবেগতাড়িতভাবে, তিনি কোনো ইনভেস্টার বলে আমি মনে করি না, তিনি কোনো ব্যবসা করতে আসেননি, তিনি নিজের হৃদয় থেকে, তার বাবা রমাপ্রসাদ গোয়েঙ্কা, সম্ভবত টুটুদা তাকে রমাবাবু বলে ডাকতো, রমাবাবু, টুটুদা, আরেক ভদ্রলোক আজ পৃথিবীতে নেই, তিনি মোহনবাগানের একটা জামা প্যান্টের রঙের জার্সি পরে আসতেন এবং মাথার উপর একটা সবুজ মেরুন ছাতা ঘোরাতেন অনর্গল কলকাতা লিগে। আজ তিনি পৃথিবীতে নেই। এরা একসঙ্গে এক জায়গায় বসে খেলা দেখত। সেই সঞ্জীব গোয়েঙ্কার বাবা রমাপ্রসাদ গোয়েঙ্কা ছিলেন আমাদের ক্লাবের সদস্য, এবং আমার যতদূর মনে হয় এই রমাবাবুর হাত ধরে ছেলে সঞ্জীব গোয়েঙ্কা অতীতে অনেক ছোটো বয়সে মোহনবাগানের খেলা দেখতে এসছেন। সুতরাং মোহনবাগান তার কাছে, তিনি ব্যবসা করতে মোহনবাগানে এসছেন, আই ডোন্ট বিলিভ দিস। আমি মনে করি তার আবেগ, সেই আবেগ থেকে তিনি হৃদয় থেকে ভালোবেসে মোহনবাগানকে অর্থলগ্নি করছেন। সুতরাং আমি তাকে হ্যাটসঅপ জানাচ্ছি, কিন্তু মূর্তি স্থাপনের আমি পক্ষপাতী নই। ধন্যবাদ বাপাদা আপনার বহুমূল্য সময়ের জন্য। তাহলে আপনি বলছেন এখন সির্ফ সময়ের অপেক্ষা, শনিবার যেদিন মোহনবাগান অফিসিয়াল লিস্ট হাতে তুলবে এবং জিতে, তাই তো? আরেকটা প্রশ্ন তো আপনি বোধহয় আমাকে করেছিলেন যে মোহনবাগানের সাফল্যের নেপথ্য বা কিছু। হ্যাঁ, সাফল্যের নেপথ্যে আপনি বলুন, আমার প্রশ্ন থাক বা না থাক আপনি মন থেকে আমার বলতেই মনে পারেন। হচ্ছে শেষেই আমি শুধু আজকে ইন্টারভিউকে, আপনার কি প্রশ্ন আছে? না, আমার কোনো প্রশ্ন আপনার নেই। কোনো প্রশ্ন আপনি নেই তো? যোগ প্রশ্ন না করতেই পারেন। থাকলেও
হ্যাঁ? আপনি যোগ করতে পারেন। হ্যাঁ, আমি আপনাকে বলে দিচ্ছি, মোহনবাগানের এই সাফল্য, অনেকে এই প্রশ্নটা করে, আপনিও কোনো কোনো সময় আনঅফিসিয়ালি এই প্রশ্ন আমায় করেছেন, মোহনবাগানের সাফল্যের পেছনে নেপথ্য কী? নেপথ্য একটাই, সেটা হচ্ছে যে এই যে ইনভেস্টার, তাকে ক্লাবে আনা। মোহনবাগান কারুর দয়ায় ইনভেস্টার পায়নি। দীর্ঘদিন টুটু বোস, টুম্পাই বোস এবং দেবাশিস দত্ত, টুটুদার বেন চাইল্ড, টুম্পাই আর দেবাশিসের পরিশ্রম, এইটাই সঞ্জীব গোয়েঙ্কাকে ক্লাবে নিয়ে এসছে। এক। 2 নম্বর, মোহনবাগান ক্লাবের সঙ্গে আর এই ইনভেস্টার সঞ্জীব গোয়েঙ্কার একটা অদ্ভুত রকমের মেলবন্ধন আছে। অদ্ভুত রকমের মেলবন্ধন আছে। আপনি দেখবেন একটা ফ্যামিলির ভেতরে যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালো মেলবন্ধন থাকে, তাহলে বাচ্চা খুব ভালো মানুষ হয়। কারণ প্রশাসন যদি মসৃণ না হয়, ঘরে যদি শান্তি না থাকে, সেখানে সাফল্য থাকে না। মোহনবাগানের এই মেলবন্ধনটা অনবদ্য। মোহনবাগানের কোনো ইনভেস্টরকে দলের পরাজয়ের পরে ইনভেস্টরের প্রতিনিধিকে কোনোদিন গ্যালারিতে থাপ্পড় খেতে হয়নি। এটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। এই মেলবন্ধনই হচ্ছে মোহনবাগানের সাফল্যের একমাত্র কারণ। এবং আমি আশা করি যত দিন যাবে, যেই প্রশাসনে আসুক, এই মেলবন্ধন আরও দৃঢ় হবে এবং মোহনবাগান আগামী দিনে আরও বড় ইতিহাস রচনা করবে। সঞ্জীব গোয়েঙ্কা হবে তার মাথার উপর থাকবে, এটা আমার আশা। এবং আমি আশাবাদী যে এই পথে মোহনবাগান চলতে পারবে আগামী দিনে। ধন্যবাদ বাপ্পাদা আপনার ইন্টারভিউয়ের জন্য। আপনি জলের মতো ক্রিস্টাল ক্লিয়ার বুঝিয়েছেন মোহনবাগানের বর্তমান পরিস্থিতি এবং আগামী দিনের রূপরেখা। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। আশা করি সবাই আপনার ইন্টারভিউ দেখবে এবং ভালোবাসা দেবে। আপনি একটা দর্শকদের কাছে লাস্ট আবেদন করে দিন। হ্যাঁ, দেখবেন সবাই, এটাই আমার আবেদন। আমার বক্তব্যে যদি কোনো ভুলভ্রান্তি থাকে, আমায় সমালোচনা করতে পারেন, আমায় সংশোধন করতে পারেন, তাতে আমার কোনো আপত্তি নেই। কারণ আমি আগের ইন্টারভিউতেও বলেছি, সমালোচকরাই আমার প্রকৃত বন্ধু, তাবেদাররা কারো প্রকৃত বন্ধু হয় না। ধন্যবাদ।